নমস্কার। আজকে আমরা এক অদ্ভুত ইতিহাস নিয়ে কথা বলবো। এমন একটা গল্প যেখানে এক সাম্রাজ্যবাদী শক্তি একটা দেশকে শাসন করতে এসে উল্টে সেই দেশের মানুষকে একজোট করে দিল। হ্যাঁ, আমরা কথা বলছি বার্মা, অর্থাৎ আজকের মিয়ানমারের। চলুন গভীরে গিয়ে দেখি কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য নিজের অজান্তেই একটা আস্ত বর্মী জাতির জন্ম দিয়েছিল। তবে তার আগে একটা প্রশ্ন ভাবা যাক, কি বলেন? কোনো জাতির পরিচয় বা ন্যাশনাল আইডেন্টিটি জিনিসটা আসলে কিভাবে তৈরি হয়? এটা কি আমরা নিজেরা বেছে নিই, নাকি বাইরের কোনো শক্তির বিরুদ্ধে লড়তে লড়তে সেই বিরোধিতার আগুনেই এর জন্ম হয়? এই প্রশ্নটা কিন্তু আজকের পুরো আলোচনা জুড়ে আমাদের সঙ্গে থাকবে। চলুন গল্পের একেবারে শুরুতে যাওয়া যাক। ব্রিটিশরা কিভাবে বার্মা দখল করল? এটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। পুরো ৬২ বছর ধরে তিনটে যুদ্ধের মাধ্যমে তারা এই কনকোয়েস্ট চালায়। এটা ছিল একটা লম্বা পরিকল্পিত অভিযান, যা দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রটাই পুরোপুরি বদলে দিয়েছিল। এই টাইমলাইনটা দেখলেই বিষয়টা পরিষ্কার হবে। ১৮২৪ সালে প্রথম যুদ্ধ শুরু হয়, আর পুরো দেশটা ব্রিটিশদের দখলে আসতে আসতে লেগে যায় ১৮৮৫ সাল। মানে ধাপে ধাপে একটু একটু করে প্রায় ৬২ বছর ধরে ব্রিটিশরা বার্মার উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। এটা ছিল একটা বেশ লম্বা আর ক্যালকুলেটেড প্রক্রিয়া। প্রত্যেকটা যুদ্ধের পিছনেই কিন্তু ব্রিটিশদের একটা না একটা অজুহাত ছিল। প্রথম যুদ্ধের কারণ হিসেবে দেখানো হলো সীমান্ত নিয়ে সমস্যা। দ্বিতীয়টার জন্য বলা হলো ব্রিটিশ ব্যবসায়ীদের সাথে নাকি খারাপ ব্যবহার করা হয়েছে। আর শেষমেশ তৃতীয় যুদ্ধের কারণ দেখানো হলো রাজা থিবোর ফরাসি ঘনিষ্ঠতা আর সেগুন কাঠের ব্যবসা। কিন্তু আসল উদ্দেশ্য ছিল একটাই, নিয়ন্ত্রণ। আর তার ফলাফলও ছিল স্পষ্ট। ১৮৮৬ সালের মধ্যে গোটা বার্মা ব্রিটিশ ভারতের একটা প্রদেশ হয়ে গেল। কিন্তু ব্যাপারটা শুধু দেশ দখল করাতেই থেমে থাকেনি। ব্রিটিশরা শুধু বার্মা জয়ই করেনি, তারা খুব পরিকল্পিতভাবে এর গোটা কাঠামোটাকেই ভেঙে দিয়েছিল। সামরিক বিজয়ের পর তারা হাত দিল দেশের প্রশাসন আর অর্থনীতিতে, আর সেখান থেকেই শুরু হলো আসল অসন্তোষের জন্ম। দেখুন, ব্রিটিশরা আসার আগে বার্মার অর্থনীতি ছিল নিজেদের প্রয়োজনের ওপর ভিত্তি করে, মানে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু ব্রিটিশরা এসে পুরো ছবিটাই পাল্টে দিল। তাদের আমলে অর্থনীতি হয়ে গেল পুরোপুরি রপ্তানিমুখী। মূল ফোকাস ছিল দুটো জিনিসের উপর, চাল আর সেগুন কাঠ। আর জমির যে চিরাচরিত মালিকানা ব্যবস্থা ছিল সেটাও শেষ। জমি হয়ে গেল স্রেফ একটা পণ্য, যা ইচ্ছামতো কেনাবেচা করা যায়। এর ফল যা হলো তা ছিল সাধারণ মানুষের জন্য একেবারে বিপর্যয়। স্থানীয় কৃষকরা, বিশেষ করে ভারতীয় চেট্টিয়ার মহাজনদের ঋণের ফাঁদে পড়ে সবকিছু হারাতে শুরু করল। জন্ম নিল বিশাল এক ভূমিহীন কৃষক শ্রেণী। একদিকে বার্মা থেকে বিপুল পরিমাণে চাল আর সেগুন কাঠ বিদেশে রপ্তানি হচ্ছে, আর অন্যদিকে দেশের সাধারণ মানুষের জীবনজীবিকা, তাদের ঐতিহ্যবাহী অর্থনৈতিক ব্যবস্থা সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। শুধু অর্থনীতি নয়, ব্রিটিশরা হাত দিয়েছিল তাদের হাজার বছরের পুরনো শাসন ব্যবস্থাতেও। বার্মার যে ঐতিহ্যবাহী রাজতন্ত্র ছিল, বা গ্রাম পর্যায়ে যে থুগ্গি বা গ্রাম প্রধানদের শাসন ছিল, সে সব কিছু তুলে দেওয়া হলো। তার বদলে চালু করা হলো ব্রিটিশ ভারতীয় ধাঁচের এক আমলাতন্ত্র। এর ফলে কি হলো? সাধারণ মানুষ তাদের রাজা, তাদের নিজেদের শাসন ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ল। কিন্তু জানেন, অর্থনৈতিক বা রাজনৈতিক আঘাতের চেয়েও বড় একটা আঘাত ছিল, আর সেটা ছিল তাদের সংস্কৃতি আর ধর্মের ওপর। এই আঘাতটাই আসলে বর্মীদের একজোট হয়ে প্রতিরোধ করে তোলার পেছনে সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। বর্মী সমাজের একেবারে হৃৎপিণ্ড ছিল বৌদ্ধ ধর্ম। যুগ যুগ ধরে রাজারা বৌদ্ধ সংঘকে পৃষ্ঠপোষকতা করে এসেছেন। ব্রিটিশরা এসে সেই রাজকীয় পৃষ্ঠপোষকতা বন্ধ করে দিল। উল্টে তারা খ্রিস্টান মিশনারিদের নানাভাবে সুযোগ সুবিধা দিতে শুরু করল। এই ঘটনাটা বর্মীদের আত্মসম্মানে ভীষণভাবে আঘাত করে, কারণ তাদের পরিচয়ের একেবারে মূলে ঘা দেওয়া হয়েছিল। আর এই সাংস্কৃতিক সংঘাতের একটা অদ্ভুত প্রতীক হয়ে উঠেছিল জুতার প্রশ্ন। ভাবা যায়, প্যাগোডার ভেতরে জুতা পরে ঢোকা নিষেধ। এটা তাদের একটা সাধারণ ধর্মীয় রীতি, কিন্তু ব্রিটিশ অফিসাররা সেটা মানতে চাইত না। এই সামান্য একটা ঘটনা, এই জুতো পরা বা না পরার ইস্যুটাই ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটা বিরাট সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। আর এই ছোট ছোট অপমান, এই জমে থাকা ক্ষোভ থেকেই কিন্তু জন্ম নিল এক বিরাট জাতীয়তাবাদী আন্দোলন, যা হয়তো শুরু হয়েছিল নিজেদের সংস্কৃতিকে বাঁচানোর একটা চেষ্টা হিসেবে, কিন্তু ধীরে ধীরে তা একটা পুরো দস্তুর রাজনৈতিক বিপ্লবের চেহারা নেয়।
এই জাতীয়তাবাদী আন্দোলনটা কিন্তু ধাপে ধাপে এগিয়েছে। এর ৩টে পর্যায় খুব স্পষ্টভাবে দেখা যায়। প্রথম পর্যায়টা ছিল ধর্ম আর সংস্কৃতিকে বাঁচানোর লড়াই। দ্বিতীয় পর্যায়ে ছাত্র আর রাজনীতিকরা মাঠে নামল, আর সবশেষে আন্দোলনটা বিপ্লবী জাতীয়তাবাদের রূপ নিল। একদম শুরুতে ১৯০৬ সালে তৈরি হল ইয়াং মেনস বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন বা YMBA। তাদের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সংস্কৃতির চাপের মুখে বর্মীদেরকে তাদের নিজেদের বৌদ্ধ মূল্যবোধ আর ঐতিহ্য নিয়ে গর্ব করতে শেখানো, আর তার মাধ্যমে সবাইকে একজোট করা। কিন্তু এই আন্দোলনটা আর শুধু ধর্মীয় সংগঠনের ভেতরে সীমাবদ্ধ থাকল না। ১৯২০ সালের রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের মাধ্যমে এটা একেবারে রাস্তায় নেমে এলো। এবার আন্দোলনের নেতৃত্বে চলে এলো নতুন প্রজন্মের শিক্ষিত তরুণরা, ছাত্ররা। মঠ মন্দিরের গণ্ডি পেরিয়ে আন্দোলনটা হয়ে উঠল রাজনৈতিক। আর তাদের প্রতিবাদের ভাষাটাও ছিল অসাধারণ। দোবামা আসিয়েওন বা আমরা বর্মীর সমিতির সদস্যরা নিজেদের নামের আগে থকিন শব্দটা জুড়ে দিল। থকিন মানে মালিক বা প্রভু। ব্রিটিশরা নিজেদের মাস্টার বলতো, তাই না? এটা ছিল তারই সরাসরি জবাব। মানে ব্রিটিশদের মুখের ওপর বলা, এই দেশের আসল মালিক বা থকিন হচ্ছি আমরা। এরপর এলো ফাইনাল রাউন্ড, আন্দোলনের চূড়ান্ত পর্যায়, স্বাধীনতার জন্য শেষ লড়াই, যার নেতৃত্বে ছিল একদল নতুন বিপ্লবী। এই পর্বের প্রধান মুখ ছিলেন জেনারেল অং সান এবং তার বিখ্যাত ৩০ জন কমরেড। তারা বুঝেছিলেন ব্রিটিশদের তাড়াতে হলে প্রয়োজনে বিদেশি সাহায্য নিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন। তাদের কৌশলটা ছিল খুব ইন্টারেস্টিং, যাকে বলে শত্রুর শত্রু আমার বন্ধু। তো প্রথমে ব্রিটিশদের তাড়ানোর জন্য তারা জাপানের সাথে হাত মেলাল, কিন্তু পরে যখন তারা দেখল জাপানিদের উদ্দেশ্যও ভালো নয়, তখন তারা পক্ষ বদলে জাপানিদের বিরুদ্ধেই লড়াই শুরু করে। আর এই জটিল রাজনৈতিক চালই শেষ পর্যন্ত বার্মার স্বাধীনতার পথ খুলে দেয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্রিটিশরা এসেছিল শাসন করতে, শোষণ করতে, কিন্তু তাদের সেই অত্যাচার আর দমনপীড়নই বার্মার নানা জাতিগোষ্ঠীকে প্রথমবারের মতো একটা পরিচয়ের নিচে এক করে দিল। সেটা হলো বর্মী পরিচয়। কি অদ্ভুত, তাই না? ব্রিটিশরা নিজের অজান্তেই একটা ঐক্যবদ্ধ জাতির জন্ম দিয়ে গেল। কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, যখন কোনো জাতির পরিচয় তৈরি হয় বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করে, শান্তির মধ্যে দিয়ে নয়, তখন সেই ইতিহাসটা তাদের কি উত্তরাধিকার দিয়ে যায়? আজকের মিয়ানমারের দিকে তাকালে শায়দ এই জটিল প্রশ্নের উত্তরটা কিছুটা হলেও আন্দাজ করা যায়। এটা সত্যি ভাবার মতো একটা বিষয়।